দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। বাংলাদেশ আত্মহত্যা করতে যাচ্ছে। এই বাংলাদেশ কিন্তু ভাগ হয়ে যাবে, হিন্দু রাষ্ট্র আলাদা করে ফেলবে। কিন্তু ভারত যে কাজটা করতে পারে, এবং সেটার জন্য আমি খুব ভয়ে আছি, টেনশনে আছি। কারণ বাংলাদেশের মানুষ যদি মারা যায় আমি কষ্ট পাবো নিঃসন্দেহে, কারণ আমার আত্মীয় স্বজন আছে। তারপর আমিও বাংলাদেশি, আমার বাংলাদেশের মানুষ মারা গেলে অবশ্যই আমি কষ্ট পাবো। মানে তারা ভারতের বিরোধিতা করতে হবে, তারা চেয়েছিল ভারতের সাথে যুদ্ধ বাঁধাইতে, যে কোনো মূল্যে যুদ্ধ বাঁধায় নির্বাচনটা আর 10 বছরে না দেওয়া। এই ছিল তাদের মাস্টার প্ল্যান। কিন্তু বোকারা জানে না ভারতের সাথে যুদ্ধ হলে প্রথম ভারতটা বাংলাদেশটা 2 ভাগ হয়ে যাবে। তো বাংলাদেশের কপালে শনি আছে। হুমায়ুন আজাদ লিখে গিয়েছিলেন তার উপন্যাস বাংলাস্তান, সে বাংলাস্তান নাম দিবে, দিয়ে এটা তারা নতুন একটা দেশ বানাবে। কারণ তারা তো বলে তারা যুদ্ধ করছে, বলছে না তারা? এমনকি ওই যে তালিবান ও অন্তস্থাকার সেই হাদি বলেছে যে 24-এর আন্দোলন তো করছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, বলে নাই তারা? তার রেকর্ড তো এখনো আছে। তো তারা তো 24-এর আন্দোলন হয়েছে তো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, এটা তো আর নতুন কিছু না। তো ভালো হয়েছে, ধামার মধ্যে যত ডিম ছিল, আন্ডা ছিল, সব ফুটে গেছে, মোটামুটি ফুটে গেছে। ছাত্রলীগের নিচে, লুঙ্গি নিচে যারা ছিল, হেলমেটের ভিতরে যারা ছিল, তাদেরও পরিচয় প্রকাশিত হয়েছে। এমনকি জামাতের অনেক আন্ডা বাচ্চা মানে শিল্পীদের মধ্যে ছিল, জামাতিদের অনেক আন্ডা বাচ্চা খেলোয়াড়দের মধ্যে ছিল, জামাতিদের অনেক আন্ডা বাচ্চা টিভিতে ছিল, সিনেমাতে ছিল, তাদের এখন আমরা প্রকাশ পেয়ে গেছে। এটা ভালো হয়েছে, এটা ভালো হয়েছে। শোনেন, কিছু কিছু সময় না, মানে প্রবাদে আছে যে কিছু কিছু কাজ ক্ষতি হওয়া মাঝে মধ্যে ভালো। যেমন মাঝে মধ্যে জ্বর, হাঁচি, সর্দি হওয়া ভালো, ওইরকম এরকম মাঝে মাঝে ক্ষতি হওয়া ভালো। ক্ষতি না হলে, বিপদে না পড়লে, আপনি যতক্ষণ বিপদে না পড়বেন ততক্ষণ তো আপনি আপনার শত্রু বন্ধু চিনতে পারবেন না। যেমন এই যে আমরা 5 তারিখের পরে আমরা আমাদের প্রকৃত বন্ধু কারা চিনে ফেলেছি, আমাদের আত্মীয় স্বজন চিনেছি, আমাদের শুভাকাঙ্ক্ষী চিনেছি, আমাদের বন্ধু বান্ধব চিনেছি, সব চিনে ফেলছি, চিনতে পারছি না এখন। তেমনি ওই 5ই আগস্টে খুব দরকার ছিল বাংলাদেশের এই এই যে যে বাংলাদেশের যে করুণ অবস্থা 5 তারিখের পরে, কল্পনাতীত। মানে রাজাকারদের যে এখন ঈদ লেগে গেছে 5 তারিখের পরে, তো আসলে রাজাকারদের ঈদ চলতেছে, এদের তো এখন প্রতিদিন ঈদ, তাই না? তাদের ঈদ চলতেছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি কারা রাজাকার কারা আলবদর। তো এটা ভালো হয়েছে বাংলাদেশের জন্য। এখন দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। কারণ বাংলাদেশের যতই সুদূরবুদূর যে যাই করুক, বাংলাদেশের আওয়ামী লীগ তো ফিরবেই, মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি তো ফিরবেই, নিঃসন্দেহে ফিরবে। কারো পাওয়ার ক্ষমতা নাই ঠেকানো। ওই ওই তাদের প্রভু রাষ্ট্রও পাবে না, ওই পাকিস্তান তুরস্ক এসে ঠেকাইতে পারবে না। কারণ এর দোকানের পশ্চাৎ দেশে খালে বিলে আগামীতে তার চলে যেতে হবে। গতবারই সে কান কাটা পাশ করেছিল, আমেরিকার হাতে পায়ে ধরে সে একটা পাস মার্ক নিয়েছে। তো এইবার তোর গোলাবে না, তো তারপরে কোথায় যাবে? পাকিস্তান তো আমরা জানি তারা কোনোদিনই আজ পর্যন্ত ইতিহাসে 5 বছর পূর্ণ করতে পারে নাই ক্ষমতায়। তো তাদের নিয়ে আমাদের চিন্তা করার দরকার নাই, কারণ বিগারিস্তানের নিয়ে আমাদের চিন্তা করার দরকার নাই। তো বাংলাদেশে এখন 5ই আগস্ট এই জন্য দরকার ছিল যে সব স্পষ্ট হয়ে গেছে। এখন আমরা আমাদের মিত্র, আমাদের শত্রু, আমাদের বন্ধু, আমাদের শুভাকাঙ্ক্ষী, আমরা সব চিনে ফেলেছি। আগামীতে আর এই সুযোগ তারা পাবে না। তারা যে কাজগুলো করেছে এই 17 মাসে, এবং আরো কিছুদিন, যতদিন এই জামাতের ইউনূস সরকার থাকবে ততদিন আরো যা করবে, বাংলাদেশের মানুষ সেগুলো দেখতেছে। আগামীতে দেখবেন যে এদের কি পরিণতিটা হয়। ওই বাচ্চু রাজাকার এসে ভালো করেছে, কারণ পালিয়েছিল, আমরা আর এরপর আর পালাইতে দিব না, আর পালাইতে দিব না। কারণ হইলো যে ওই জেলখানায় গিয়ে হুজুর হুজুর করছে, জেলখানায় গিয়ে হুজুরা পানি পরা নিচ্ছে, পুলিশেরও পানি পরা নিচ্ছে, খবর আমরা জানি। ওই পানি পরা এবার কে কারে দেয় সেটাও আমরা দেখবো। জামাতের নেতা দোয়া করে না যে ভারত আমাদের আক্রমণ করুক, দোয়া করছে। আমিও দোয়া করি জামাতের নেতারা বাংলাদেশ সব ঢুকুক, আমরা দোয়া করতেছি এরা থাকুক, যাতে আমাদের খুঁজে ধরে না আনতে হয়। মুক্তিযুদ্ধের জন্য কোটা থাকুক, যোদ্ধাদের জন্য কোটা থাকলে বেজায় এদের, মানে পশ্চাৎ দেশের চামড়া জ্বলে, বুক ফেটে যায়। আর রাজাকারের বাচ্চা এই মানে যে এমন শব্দ প্রয়োগ করে, যেগুলো শব্দ উচ্চারণ করলে উজু করতে হয়, ঠিক আছে? তো তার জন্য এখন 1 কোটি টাকার বাড়ি, তার বাইরে হাই কমিশনার বানানো হয়, কি সহকারে হাই কমিশনার বানানো হয়, মানে অদ্ভুত ব্যাপার। ওই যে আপনি ওই দিন বলছি যে আমার ব্যাপারে একদিন আমি যে আমার তো সেই যোগ্যতা নাই, কিন্তু বাংলাদেশে এখন দেখি সবকিছুই সম্ভব। মানে এর কয়দিন পরে না ওদের নামে আবার না তাজমহল বানায়, এটা আমি চিন্তা করতেছি। তাজমহল বানাই দিলেই তো একটা, সবচেয়ে ভালো বোঝে 22,000 শ্রমিক নিয়ে 22 বছর একটা তাজমহল বানায়। এখন আর কোটার সমস্যা নাই, ঠিক আছে? দেখা যাক কি হয়। এই জন্য আমি বলেছি যে আগামীতে, অদূর ভবিষ্যতে সরকারি চাকরি তো দূরের কথা, কোটা মোটা আর চলবে না। ডাইরেক্ট যারা মুক্তিযুদ্ধের পক্ষের এবং আওয়ামী লীগ করে তারাই চাকরি পাবে, একটা লোক আর চাকরি পাবে না, সরকারি কোনো চাকরি তাদের দেওয়া হবে না। সেই কাজগুলো তারা করতেছে। এবং আরেকটা কি বলি তাই আপনাকে, কোন প্রাইভেট প্রতিষ্ঠানে যতক্ষণ আওয়ামী লীগের লোকের চাকরি যতক্ষণ কোটা পূর্ণ না হবে, একটা চান্স হবে না আগামীতে। একটা মনে করেন যে আপনার ব্যবসা, মনে করেন আপনার একটা প্লাস্টিকের কারখানা দিচ্ছেন, নিশ্চিত থাকেন আপনার কারখানায় শ্রমিক রাখতে হবে আওয়ামী লীগের লোক,
নইলে আপনার কারখানা চলতে দেওয়া হবে না, আমরা দিব না ভবিষ্যতে। গার্মেন্টস এর সিকিউরিটি গার্ডও রাখতে হবে আওয়ামী লীগের লোক। দেখি এরপর এরা শিখে দিতেছে আমাদের। আর এই যে 1 কোটি টাকা দিছে না, ভালো করছে। আগামীতে যাদের বাড়ি ঘর ভাঙছে আওয়ামী লীগের সবার 1 কোটি করে টাকা দিয়ে দিবে, কোনো সমস্যা নেই। কারণ ইউনূসকে তার বাপের টাকা এনে দিছে নাকি? ইউনূস তো বোধহয় তার বাপের টাকা দিছে, নাহলে জামাত তার বাপের টাকা দিছে হাদিরা। এটা আমরা যখন দিব ওইগুলো আওয়ামী লীগের নির্যাতিত নিপীড়িত কর্মীদের জন্য সরকারকে বলবে এদের দেন। তখন যদি কেউ বলে যে টাকা কি শেখ হাসিনা বাপের টাকা, তখন বলবো তোর বাপের টাকা দিতে। এগুলো করাতে ভালো করতেছে। শুনেন, এরা যা যা করতেছে আগামীতে কারো বাড়ি ভাঙলে আর কৈফিয়ত দিতে হবে না। আপনার 32 নম্বর ভাঙে এই কাজটা করছে, কারো কৈফিয়ত দিতে হবে না। সোজা 32 নম্বরের ছবিটা তারা ঘেটি ধরে নিয়ে দেখানো হবে। যে কোটা মোটা দেখতেছেন না, এই ইসলামী ব্যাংক যত আছে সব ছাড়াই সব আওয়ামী লীগের লোক ঢুকবে, ছাত্রলীগের ঢুকবে, যুবলীগ ঢুকবে, সব পাইকারি ধরে সব আউট। এরা এই পরিস্থিতির সামনে মানে আওয়ামী লীগ করবে না, কিন্তু এরা এমন কিছু করতেছে এখন করতে গেলে বাধ্য হবে। এরা শিখিয়ে দিতেছে। ঠিক আছে, আমারও এই দাবি যে মুক্তিযুদ্ধের দেশে এই 31 লক্ষ মানুষ রক্ত দিয়েছে, অগণিত নারী ধর্ষিত হয়েছে। এই বাংলাদেশে রাজাকার আলবদরদের কোন সরকারি চাকরি তো প্রশ্নই আসে না। আগামীতে আমি শেখ ফরিদ কোন ওই যে মেধা গুলি মারেন, ওই মেধাবী হলেও হবে না। সব ঘেটি ধরে বিদায়, এই জামাত শিবিরে গেলে বিদায়। যারা রাজাকার আলবদর মুক্তিযুদ্ধ বিরোধী তাদের কোনো চাকরি হবে না পৃথিবীতে কোনো দেশে, এদের জায়গা নেই। ভারত আর বাংলাদেশের দুর্ভাগ্য যে এই দুইটা দেশে স্বাধীনতা বিরোধীরা চাকরি করে, রাজনীতি করে, এমপি হয়, মন্ত্রী হয়। এর চেয়ে দুঃখের আর কিছু নাই। এর চেয়ে দুঃখের পৃথিবীর কোনটা দেশ আছে দেখান আমাকে একটা দেশ দেখান যে দেশে স্বাধীনতা বিরোধীরা সরকারি চাকরি পেয়েছে। রাজনীতি করার অধিকার তো দূরের কথা, তাদের জেনারেশন বাই জেনারেশন কোনোদিন চাকরি দেওয়া হয়নি, সরকারি চাকরি করতে পারেনি। আগামীতে বেসরকারি চাকরি করতে দেবো না, দেখি কি হয়। তো শুনেন, এখন যারা আছে তারা তো কেউ জনপ্রতিনিধি না, জনগণের প্রতি তাদের কমিটমেন্ট নাই, তাই তারা যা ইচ্ছা তাই করতেছে এবং করবে। কারণ তারা এই দেশটাকে যত রকম পারে ধ্বংস করতে যা যা করতে হয় তা তো তারা শিল্প, সাহিত্য, সংস্কৃতি, চারুকলা, বিজ্ঞান সব ধ্বংস করবে। বাঙালির সংস্কৃতি ধ্বংস করবে, বাংলার ভাষা ধ্বংস করবে, বাংলাদেশ ধ্বংস করবে, অর্থনীতি ধ্বংস করবে, বাংলাদেশের রাজনীতি ধ্বংস করবে, গণতন্ত্র ধ্বংস করবে, সংবিধান ধ্বংস করবে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করবে। তো তাদের কাছে ক্রিকেট তো কোথাকার কি, ক্রিকেট তো সামান্য ব্যাপার, তো ধ্বংস তারা করবেই, তাতে তো কিছু যায় আসে না। মনে করেন যার সন্তান, আপনার সন্তানকে যদি কেটে 2 ভাগ করা হয়, আপনি প্রয়োজনে তাকে অন্যকে দিয়ে দিবেন যে ভাই তুই নিয়ে যা, তবে এটা কাটিস না। কিন্তু আমি তো চিন্তা করবো না, অন্যজনের চিন্তা করবো না, কাটে টুকরা করলে কি, ভাগা দিলে কি। তো বাংলাদেশ তখন গণিমতের মাল। এরা তো দখল করছে, এটা তো এদের দেশ না। এরা তো এই দেশে বিশ্বাস করে না, এরা তো এই দেশে উন্নতি চায় না। ক্রিকেটকে কোথায় নিয়ে গেছিল শেখ হাসিনা, সেই ক্রিকেটকে তলানিতে আনলো তারা। এমনকি এই স্কটল্যান্ডের শুধু আসার কারণে যে বাংলাদেশ যে এই বছর খেললো না তা না, এই ঘটনা বাংলাদেশের জন্য, বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে সারা পৃথিবীতে যে মেসেজ গেল সেটা বাংলাদেশের জন্য ভালো। আর এরা নিবেই না বাংলাদেশকে, কোনোদিন আর খেলাই নিবে না, আপনি দেখবেন। কারণ এরা সব জঙ্গি থাকে, ক্রিকেট যারা খেলে এরা তো সব জঙ্গি। এরা অর্ধেকই দেখবেন জঙ্গি। আওয়ামী লীগের আমলেও বলছে বিশ্বাস করে নাই। একটা লোককে কথা বলতে দেখেন, 2-1 জন একটা প্রতিবাদ করেছে, তাও কি ওই যে কি বাংলাদেশের যে বিপিএল শুরু হয়েছিল তখন তাকে কি গালাগালি করেছে, ভারতের দালাল করেছে, এর জন্য তারা স্ট্রাইক করেছিল। এবং তার জন্য দেখছেন তো যে ক্রিকেট বোর্ডের নেতাদের বউ এসে বিবৃতি দেয়, মানে ক্রিকেট বোর্ডটাও এখন সাহেব বিবির বাক্স বানায় ফেলছে, কয়েকদিন পরে গোলামের বাক্স বানাবো। তো এরা তো এরকমই করবে। এরা তো দেশকে ভালোবাসে না। দেশকে যদি ভালোবাসতো, দেশের মুক্তিযুদ্ধকে ভালোবাসতো, দেশকে ভালোবাসতো, তাহলে এগুলো করতো না। ভারতে গিয়ে ক্রিকেট খেলবে না মানে ভারতের চাল আনো, ডাল আনো, ভারতের ডিজেল আনো, আর ভারতে ক্রিকেট খেলে তোমার খুব খারাপ লাগে না? বদমাইশি করার জায়গা পায় না। মানে বাংলাদেশ এই বাংলাদেশে কালকে কালকে একজন লাইভে একজন এসে বলছিলেন যে বাংলাদেশের মুসলমানেরা হচ্ছে, মানে অধিকাংশ মুসলমান হচ্ছে মানসিক রোগী। এরা হচ্ছে মানসিক রোগী। এরা ভারত, হিন্দু এগুলো বিদ্বেষ কেন? কারণ কি? মুক্তিযুদ্ধ। কারণটা হচ্ছে মুক্তিযুদ্ধ। আপনি ভারতের চাল খাবেন, ডাল খাবেন, পেঁয়াজ খাবেন, আপনি ভারতের চিনি খাবেন, আপনি ভারতের ফেনসিডিলও খাবেন, ভারতের গান শুনবেন। সাউথের সিনেমা বাংলাদেশে, পশ্চিমবঙ্গের লোক যত না সাউথের সিনেমা দেখে, আমি দায়িত্ব নিয়ে বললাম, পশ্চিমবঙ্গের মানুষেরা সাউথ ইন্ডিয়ান সিনেমা যত না দেখে তার সাথে ডাবল দেখে বাংলাদেশের লোক। টিভির সিরিয়াল তো মহিলারা দেখে, এটা তো কোনো আলাপই নাই। এবং তো যারা আছে তারা ছোট বড় সকলেই, এই জেনজি যেগুলো বলেন না, এই যে জিন্দাস জেনারেশন, জামাতি জেনারেশন, সবগুলো সাউথ ইন্ডিয়ান সিনেমা দেখে। একটা বাদ দিতে সবগুলো বেশিরভাগ আবার বিএনপি করে। যারা আবার এই যে সাউথ ইন্ডিয়ান সিনেমা দেখে তারা বেশিরভাগ আবার বিএনপি করে। মানে ভারতের কাওয়ালিয়া, ভারতের হিন্দি গান আপনি পাকিস্তানি শিল্পী আইনা গাওয়া শোনাবেন,
আপনি ভারতে বাংলাদেশে 32 নাম্বার, ধানমন্ডি 32 নাম্বার ভাঙবেন, হিন্দি ডিজে গান বাজায়। মানে এই হচ্ছে এদের চরিত্র। মানে এরা আসলে মানসিকভাবে অসুস্থ। মানে এই বাঙালি মুসলমানদেরকে নিয়ে আপনি এমনিতেই আপনার ভুলে গেলাম না, আমাদের বিখ্যাত উপন্যাসিক এমনি লেখেন বাঙালি মুসলমানের মন, বুঝতে পারছেন? এমনি বাঙালি মুসলমানের মন তিনি লিখে যান নাই, সেখানে লিখে গেছেন। তারপর হুমায়ুন আজাদ তো বাঙালির অর্থনৈতিক চরিত্র, বাঙালির চরিত্র তো বলছে যে বাঙালি যদি মানে সিকি ভাগও যদি সৎ হয় তাকে পুরস্কার দিতে বলছে। বলছে বাঙালি যদি সিকি ভাগ সৎ হয় নাকি আরো কত পার্সেন্ট বলছে, আমি ভুলে গেছিলাম, নামটা ভুলে যেতেছি, আমাদের বিখ্যাত লেখক। ঠিক আছে, তিনি তো বাঙালি মুসলমানের মন লিখে গেছেন। তো বাঙালি মুসলমান তো এরকম। আবার কালকে ওই দিন ডক্টর মঞ্জুরে খোদা তরিক তিনি বলেছেন যে এরা মানসিকভাবে অসুস্থ, এই বাংলাদেশের মানুষ। তারা ইন্ডিয়ান চাইল ভালো লাগে, ইন্ডিয়ান সিনেমা ভালো লাগে, ইন্ডিয়ান গান ভালো লাগে, ইন্ডিয়ার পাবলিক ভালো লাগে, ইন্ডিয়ার কওমি মাদ্রাসা আর কি ভালো লাগে, দেওবন্দ মাদ্রাসা ভালো লাগে, ইন্ডিয়ার আজমির ভালো লাগে, ইন্ডিয়ার নায়িকাদের খুব ভালো লাগে, হাঙ্গা করতেও চায় কেউ কেউ আবার। ঠিক আছে, স্বপ্ন দেখে তারা। তারপরে ইন্ডিয়ান আপনার ডিজেল ভালো লাগে, আর ইন্ডিয়ান চিকিৎসা ভালো লাগে। ঠিক আছে, ইন্ডিয়ায় চোরা কারবারি করতে ভালো লাগে। বাংলাদেশের 1 কোটি লোক এখন ইন্ডিয়াতে চোরা কারবারি করে ভাত খায়। বাংলাদেশের 1 কোটি জনগণ ভারতের উপর নির্ভরশীল 100%। 1 কোটি লোক 100% ভারতের চোরা কারবারের উপর নির্ভর করে। তারপরেও ভারত ভালো না, কারণ কি? কারণ ওই যে মুক্তিযুদ্ধ, এই ক্রিকেট এগুলো কিছুই না। মানে তারা ভারতের বিরোধিতা করতে হবে, তারা চেয়েছিল ভারতের সাথে যুদ্ধ বাঁধাইতে, যে কোনো মূল্যে যুদ্ধ বাঁধায়, নির্বাচনটা 10 বছরের না দেওয়া, এই ছিল তাদের মাস্টার প্ল্যান। কিন্তু বোকারা জানে না ভারতের সাথে যুদ্ধ হলে প্রথম বাংলাদেশটা 2 ভাগ হয়ে যাবে। তো বাংলাদেশের কপালে শনি আছে। মানে বাংলাদেশ বেঁচে গেছে যে নিরীহ শক্তিমান। মানে ভারত শক্তিমান রাষ্ট্র কিন্তু নিরীহ। পাশে যদি বার্মার সাথে এরকম লাগতো না, বার্মার সাথে যদি এই সুলকানি মার্কা কথা কইতে, তখন বার্মা দল করে নিত। ভারত একটু ভদ্র। ভারত মানে আমি বুঝি না, ভারতের একটু বোধহয় মানে বুঝতে পারি না এরা কেন চুপচাপ থাকে। এটা সরে খুব ভালো করেছে। আমি প্রথম বলি নাই কেন, বললে আবার পাইছে আমি পেলে যাবো, ব্যাপারটা তুই জানলি কেমনে? আমাদের কাছে যে তথ্য ছিল, এইখানে তারা মেরে ফেলার অপহরণ না, মেরেই ফেলতো, প্ল্যান করছে মেরে ফেলবে তারা। তারপরে এরা ইন্ডিয়ান হাই কমিশন, ওই যে ইরানের আহমেদ নিজাদের প্রেসিডেন্ট হয়েছিল, আহমেদ নিজাদের মতো ওই আপনার ইন্ডিয়ান হাই কমিশনে হামলা করবে, প্ল্যান করছে, এদের জিম্মি করবে। মানে যারা সরাসরি চাকরি করে ইন্ডিয়ান হাই কমিশন, এদের জিম্মি করবে এই প্ল্যান। আর হচ্ছে আপনার এদের ফ্যামিলিদের মেরে ফেলবে। শুধু তাই না, এরপরে কি করবে জানেন? আমি বলে দিই আপনার চ্যানেলের মাধ্যমে, হিন্দু নিধন শুরু করে দিবে। এই বাংলাদেশে কিন্তু হিন্দুদের মারা শুরু করবে। ওই কৃষ্ণ নন্দীরে যেই দিন, কৃষ্ণ নন্দীকে কেন দিয়েছে জানেন নমিনেশন? আরেকটা কথা বলি, আমি জানি এই কথা অনেকে আমার এখন উন্মাদ বলবে, আপনিও বলতে পারেন, এটা কিন্তু চালাকি। কম দিয়ে ভাও দেওয়া, বুঝেন তো? কম দিয়ে ভাও, 7-5-14 হয়, তোমার 2 টাকা কম দিলাম, 12 টাকা দাও। ঠিক আছে, এরকম। কৃষ্ণ নন্দীরে কেন দিচ্ছে জানেন? এরা অচিরেই জামাতেরা, হেফাজতেরা এই হিন্দুদের উপর আক্রমণ করবে। তাই বলে আমরা তো হিন্দুদের ভালোবাসি, দেখেন না আমরা হিন্দুদের নমিনেশন দিছি, এটা দেওয়ার জন্য নন্দীরে নিয়ে আসছে। এদের মাস্টার প্ল্যান, এগুলো প্ল্যান আসছে মুসলিম ব্রাদারহুড মিশর থেকে, পাকিস্তান আইএসআই থেকে, পাকিস্তানের জঙ্গিদের কাছ থেকে। আপনি জানেন না বাংলাদেশের টিএলপি যারা আছে, ওই যে দ্বিতীয় তালেবান যারা পাকিস্তান, বাংলাদেশ থেকে বহু জামাতি লোক এখানে যুদ্ধ করতেছে। দেখেন না মাঝে মাঝে ধরা পড়ে। 100টা ধরা পড়া মানে কি 135 জন ইরান সীমান্তে ধরা পড়ছে। এরা কারা? আর কয়েকটা মারা গেছে, আপনি তো ছবি দেখছেন যে পাকিস্তানের হয়ে যুদ্ধ করতে গেছে, ওই দ্বিতীয় তালেবান যারা, তাদের হয়ে পাকিস্তান ভিতরেই মারতে গেছে। তো বুঝতে পারতেছেন তো বাংলাদেশের অবস্থা কি? শুধু এটা করবে না তো, আপনি নিশ্চিত থাকেন বাংলাদেশে, আমি বারবার বলেছি, আমি এটা বলার কারণে অনেকে আমাদের পক্ষের লোক আমার উপরে রাগ করে, খুব তো হয় যেগুলো বলতে চাও কেন, এগুলো এই জন্য বলি যাতে এটা ঠেকানো যায়। এরা আমার উল্টা ভুল বুঝে, কিন্তু আপনি ঠেকাইতে পারবেন না। হিন্দুদের উপরে খুব শীঘ্রই আক্রমণ শুরু হবে, এরা করবে। এরা বাংলাদেশের ঝামেলা বাদাইতে পায়ে পাড়া দেখাই যাতে করা তো বুঝেন, পায়ে পাড়া দেয় ঝগড়া, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে, যা করতে তারা থাকবে। অলরেডি তারা তা শুরু করেছে। প্রথমে ডক্টর ইউনূস, এই বুইড়া খাড়াস, আদম ব্যাপারী আসার আগেই বলছে 7 সিস্টার ঝুঁকিতে ফেলবে। তার মানে কি? এটা কি কেউ বলে? কোন কূটনৈতিক ভাষা এটা বলা যায়? কোন শাসক এটা বলতে পারে যে ক্ষমতা নিতে আসতেছে? ধরে নেন আপনি ভারতের সাথে যুদ্ধ করবেন, তারপর তো আপনি এটা বলতে পারবেন না। পারবেন? এই যে ভারত যে বলতেছে না কিছুই, ভারত বাংলাদেশে কোনো মন্তব্য করতেছে না, তার মানে কি ভারত বসে আছে? ভারত তো ছাই দিয়ে ধরবে। শিং মাছ যেভাবে ধরে না, ওইভাবে ধরবে। তো পাঙ্গাস মাছের কিন্তু, বাংলাদেশ হলো মাছের মধ্যে পাঙ্গাস মাছ, এটা কিন্তু শিং মাছ না, এটা মাথায় ধরবে না। বাংলাদেশ হলো চরিত্রগত ভাবে পাঙ্গাস মাছ, পাঙ্গাস মাছের কিন্তু মাথায় ধরতে না, লেজে ধরতে হয়। লেজে ধরে এরকম ঘুরাবে, জানে না এরা। ভারত বাংলাদেশের লেজে ধরে ঘুরাবে, টেরি পাইতেছে না এরা। আমি বলে দিই আপনাকে, যেই না তারা হিন্দুদের উপর আক্রমণ করবে, এই বাংলাদেশ কিন্তু ভাগ হয়ে যাবে, হিন্দু রাষ্ট্র আলাদা করে ফেলবে। তখন বলবে কি জানেন? 5ই আগস্ট করছে ভারত। তখন আবার চিৎকার করে এরাই বলে 5ই আগস্ট ভারত করছে। এরা তো প্ল্যান করে রাখছে যে হাই কমিশনার হামলা করবে, তাদেরকে মেরে ফেলবে। এগুলো প্ল্যান পুরো, এগুলো মাস্টার প্ল্যান। পাকিস্তান আইএসআই তারা এগুলো পুরো প্ল্যান করা হয়ে গেছে।
এবং আরো ভয়ঙ্কর প্ল্যান করা হয়েছে, যেগুলো আমি অনুমান করলে ওগুলো বলতে সাহস পাইতেছি না। ঠিক আছে, বলতেই সাহস পাইতেছি না, কারণ আইনগত মায়ের পেশা যদি এগুলো ঘটে যায় বলে তুই জানলি কেমনে, আমার আগে অ্যারেস্ট করবে। সমস্যা বুঝতে পারছেন? বললেও অনেক কিছু জানলেও কিন্তু আগে বলা যায় না। এরা তো এতদিনে নিল, এরা তো বুদ্ধিমান, মানে এতদিনে ঘটে যাওয়ার কথা ছিল। এতদিনে এটা ঘটে হয়েছে যখন ইন্ডিয়ান হাই কমিশনে গেল এরাও করতে, তখনই এটা করার কথা ছিল। তখনই এরা যে কোনো মূল্যে ভারতের সাথে ঝামেলা করবে, পায়ে পাড়াতে ঝগড়া করবে, প্রয়োজনে সীমা থেকে মারামারি করবে, গোলাগুলি করবে। আপনি লিখে রাখেন কি কি ঘটাইতে পারে। হিন্দুর উপরে আক্রমণ তো ঘটবেই শেষে। সীমা থেকে চোরা কারবারি ছেলে গোলাগুলি, প্রথমে নিজেরা মরবে, প্রথমে নিজেরা গিয়ে সীমান্তে যাবে, বিএসএফ মারবে। প্ল্যানটা দেখেন, প্রথমে নিজেরা সীমান্তে যাবে, যা একটা ঝামেলা করবে, বিএসএফ তো গুলি করবে, গুলি করার পরেই তখন বাংলাদেশ আন্দোলন শুরু করে দিবে এবং ওইখানে তারা একটা ঝামেলা সৃষ্টি করবে। আর এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করবে যে ভারত বাধ্য হবে এই যুদ্ধে নামতে। ঠিক আছে, বাধ্য হবে। কিন্তু ভারত তো আর চালাক, এই মুহূর্তে কিছু করবে না, কিন্তু চাণক্য নীতি ফলো করবে। কারণ চাণক্য নীতি আমি সংস্কৃত এই মুহূর্তে মুখস্থ নাই, করোনা রায়ের মতো তোর মুখস্থ করে নাই। সেখানে বলা হয়েছে যে রাস্তা যদি কাটার হয়, হয় রাস্তা ছেড়ে দাও, নাহলে কাটাকে ছুঁড়ে ফেলে দাও। তার মানে কি হয়, আর বাংলাদেশ তো মনে করেন তার কন্ট্রাক্ট পথ, সে তো ছুঁড়ে ফেলতে পারবে না। তাহলে কি সেটা এড়িয়ে যেতে পারবে না, কারণ আর কোনো দেশ নাই। তাহলে তাকে কি করতে হবে, কে ছুঁড়ে ফেলতে হবে, উচ্ছেদ করে ফেলতে হবে সমলে। তো ভারতকে শেষে ওইটাই করতে হবে, চাণক্য নীতি ফলো করতে হবে, এই কাটাকে তাকে উচ্ছেদ করে ফেলতে হবে। আর এই কাজটা বাংলাদেশের জামাত, মুসলিম লীগ, হেফাজত, এই পাকিস্তান আইএসআই, এদের ভুল পদক্ষেপে এরা এমন একটা ব্লান্ডার করে বসবে। এরা তো বেশি চালাক হইতেছে, বেশি চালাকি করতে গেলে কিন্তু ফেসে যায়। দুর্বল লোক, বাংলা খাঁটি বাংলা প্রবাদ বলি যে গরিব আর দরিদ্র দুর্বল যদি বেশি লাফালাফি করে, লাথি কিন্তু দুইটা বেশি খায়। বাংলাদেশের কপালে লাথি দুইটা বেশি আছে, এরা বুঝতে পারতেছে না। কিন্তু এই জামাত, হেফাজত, পাকিস্তানের আইএসআই কারণে আমাদের বাংলাদেশের মানুষের কপালে দুঃখ আসবে। জাস্ট ভারত যে কাজটা করবে, আমি বললাম তো আপনাকে, আপনার চ্যানেল সম্ভবত বলেছি, বারবার বলে আসতেছি, আর যুদ্ধ করবে না। আগে যুদ্ধ হলো ভারতের সর্বশেষ, মানে যখন দেখবে আর পারা যাচ্ছে না তখন যুদ্ধ, সর্বশেষে আসবে ভারত যুদ্ধ করতে। কারণ এই ঝুঁকি ভারত নিবে না। কারণ বাংলাদেশটাকে একটা ফাঁদ মনে করেন যে সুন্দরবনে বাঘ ধরতে পাঠা পাঠায় না, ছাগল পাঠায় না, তো বাংলাদেশটাকে পাঠা বা ছাগলের মতো সামনে রাখছে ভারতের, যাতে এই ফাঁদে ফাঁদে খাইতে আসে। আর তখন মনে করেন শিকারীরা এসে ভারতকে শিকার করবে। ভারত এটা জানে, কিন্তু এটা সর্বশেষে ভারত প্রয়োগ করবে। তার আগে তো জানে যে খাদ্য শুধুমাত্র, মানে আমাকে যদি এখন ভারতের লোক কয় যে, মানে আমি বুঝি না ভারতের লোকের এত বুদ্ধি, তারা আমি জানি, এবং আমি বলিও যে ভারতের লোকের প্রচুর বুদ্ধি, কিন্তু আমি বুঝতে পারছি না ছোট্ট একটা বুদ্ধি করলেই তো বাংলাদেশে এই মুহূর্তে জামাতেরা কান্নাকাটি করে সারতে পারবে না, পায়ে ধরে সারতে পারবে না। সেই মালদ্বীপের কথা মনে আছে তো, যে পানির জন্য পরে ভারতের কাছে আসছে, চিৎকার, হাতে পায়ে ধরে মোদির কাছে খাওয়ার পানি নিয়ে গেছে, খুব চিৎকার করছে, চেঁচামেচি করছে মালদ্বীপ। কিন্তু ভারত যদি মনে করে ওটা মালদ্বীপের মতো বাংলাদেশ, তাহলে ভুল হবে। মালদ্বীপ কিন্তু বাংলাদেশ না। বাংলাদেশের মানুষ হলো ওই যে বলো মানসিকভাবে অসুস্থ, এদের কিছু দাওয়াই দিতে হবে, চাইনিজ দাওয়াই। তাছাড়া ভারত যা করতেছে ভুল করতেছে, ভারতের ক্ষতি হবে শেষে। শেষে কারণ হলো নয়, মানে আপনার সময় মতো এক হাড়ি না দিলে, এক হাড়ি দিলে পরে 9 হাড়ি ঢালতে হবে ভারতের, পরে 9-10 হাড়ি পানি ঢালতে হবে, এই দশা হবে। কিন্তু ভারত যে কাজটা করতে পারে, এবং সেটার জন্য আমি খুব ভয়ে আছি, টেনশনে আছি। কারণ বাংলাদেশের মানুষ যদি মারা যায় আমি কষ্ট পাবো নিঃসন্দেহে, কারণ আমার আত্মীয় স্বজন আছে, তারপর আমিও বাংলাদেশি, আমার বাংলাদেশের মানুষ মারা গেলে অবশ্যই আমি কষ্ট পাবো। কিন্তু ভারত যদি খালি ফুড চেইনটা কেটে দেয়, একেবারে দুর্ভিক্ষে মারা যাবে, এখানে পালে পালে মারা যাবে, পালে পালে, আপনি কল্পনা করতে পারবেন না। তার মধ্যে আপনার আমার আত্মীয় থাকবে, কারণ আপনি টাকা পাঠাবেন, কাজ হবে না। আপনি হয়তো টাকা পাঠাবেন অস্ট্রেলিয়া থেকে আপনার আত্মীয় স্বজন রক্ষা করতে, আরে ভাই টাকা দিয়ে তো খাদ্য, তো টাকা দিয়ে তো খাওয়া যাবে না, টাকা খায় তোর পেট ভরবে না, টাকা খায় তো আপনি ওষুধ হবে, চিকিৎসা করতে পারবেন না। টাকা দিয়ে জিনিস আনতে হবে, সেই জিনিস আপনি কোথায় পাবেন? আপনাকে সস্তা চালটা কে দিবে? পাকিস্তান দিবে? পাকিস্তান তো ভারতের কাছ থেকে নেই, ভারত পাকিস্তান তো বেচবে না, ভারত দুবাই চাল বেচবে না, তো আপনি কই থেকে আনবেন? কই থেকে চালটা আনবেন? আর এক ভিয়েতনামের কাছ থেকে আইনে তো আপনি সারা বছর 18 কোটি মানুষকে ফেলতে পারবেন না, দুর্ভিক্ষ লেগে যাবে। আর ভারত শুধু ঘোষণা দিবে, বলতে হবে না যে আমরা, তারা মাল দিবে না, তারা শুধু বলবে, আমি বলেছি, তারা শুধু বলবে যে আগামী মার্চ মাস থেকে ভারত বাংলাদেশে কোনো খাদ্য রপ্তানি করবে না, শিল্পের কাঁচামাল কোনো রপ্তানি করবে না। একেবারে বাংলাদেশে, এই বাংলাদেশে যে যে বদমাইশ গুলো আছে না, এই যে হাজি, মানে ওমরা হাজি এবং হাজি, এরা দেখবেন খাদ্য মজুত করবে, প্রথমে অন্যদের মারবে, খাদ্য মজুত করে পরে নিজেরাই মারা যাবে। এরাই মারা যাবে, আমি বলছি তার আগে, এটা কিন্তু এখন বলতেছি না, এটা আমি 6 মাস যাবতীয় বলে আসতেছি, এটাই ঘটবে। তবে এটা ঠিক হচ্ছে না, আমরা ডেকে যেচে আমরা দুঃখ ডেকে আনছি। আপনি, আমি যদি অসুস্থ হই, আপনি আমাকে চিকিৎসা করাইতে পারবেন, আমি যদি বিপদে পড়ি, বিপদ উদ্ধার করতে পারবেন, আমাকে কেউ যদি হত্যা করতে আসে, আপনি আমাকে রক্ষা করতে পারবেন যদি ইচ্ছা করেন। কিন্তু আমি যদি আত্মহত্যা করি, আপনি আমাকে ফিরে দিতে পারবেন? পারবেন না আপনি। তো বাংলাদেশ আত্মহত্যা করতে যাচ্ছে। আমি বারবার বলেছি, ভারতের সাথে পাঙ্গা নেওয়া মানে বাংলাদেশের আত্মহত্যা, একেবারে আত্মহত্যা, হত্যা না, এটা আত্মহত্যা। আপনাকে হত্যার কারণ হলে সেখান থেকে আপনার সেভ পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আপনি আত্মহত্যা করলে আপনাকে কেউ বাঁচাইতে পারবেন। তো বাংলাদেশ আত্মহত্যা করতে যাইতেছে ভারতের সাথে পাঙ্গা নিয়ে। এবং এটার সর্বশেষ হচ্ছে ওই যে একটা সিমটম পাইলেন যে ইন্ডিয়ান
হাই কমিশন মানে তারা ইন্ডিয়াতে যারা চাকরি করে, ইন্ডিয়ান যারা সিটিজেন আছে তারা হাই কমিশনে চাকরি করে, তাদের পরিবার চলে, এরপর দেখবেন ইন্ডিয়ান এম্বাসি বন্ধ হয়ে গেছে। আর ইন্ডিয়ান এম্বাসিটা বন্ধ হয়ে গেলে কূটনৈতিক সম্পর্ক শেষ হলে কিন্তু খেলা জমে যাবে, বাংলাদেশের মানুষ না খেয়ে মারা যাবে।